অসহযোগ আন্দোলনে জেলায় জেলায় বিক্ষোভ সংঘর্ষ, নিহত অন্তত 53। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, রাজধানীর মোড়ে মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গাড়িতে আগুন ভাঙচুর, ধানমন্ডিতে আগুনে পুড়ল ভবন। সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ জারি, কাল থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা। নিরাপত্তার স্বার্থে আবারও বন্ধ সামাজিক মাধ্যম, শিক্ষার্থী অভিভাবকদের ঘরে ফেরার অনুরোধ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ, জামাত শিবিরের কূটকৌশল রুখে দেওয়ার হুঁশিয়ারি, সন্ত্রাসী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির। আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রিট খারিজ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান, রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদী পক্ষ। এবং এনবিআর এর পাওনা 666 কোটি টাকা ডক্টর ইউনূসকে পরিশোধ করতে হবে, হাইকোর্টের রায় আপিলের ঘোষণা আইনজীবীর। অসহযোগ আন্দোলনকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। এখনো পর্যন্ত অন্তত 53 জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নরসিংদী, ফেনী ও সিরাজগঞ্জে 6 জন করে, রংপুর, বগুড়া, লক্ষ্মীপুরে 4 জন করে, ঢাকা, পাবনা, সিলেট, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, শেরপুরে 3 জন করে, মাগুরায় 2 জন এবং বরিশাল, কুমিল্লা ও জয়পুরহাটে 1 জন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে 13 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও কুমিল্লায় হাইওয়ে পুলিশের 1 সদস্য নিহত হয়েছেন। এছাড়াও জেলায় জেলায় ভাঙচুর হয়েছে যানবাহন সহ বিভিন্ন স্থাপনা। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে নামেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে দাঁড়ান। উত্তেজনার এক পর্যায়ে হয় সংঘর্ষ। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর হয় পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি সোঁটা নিয়ে নামে উভয় পক্ষ। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটেছে, এতে 13 পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর আগের দিন বিভিন্ন সময় জেলার সরকারি বেসরকারি নানা স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একই সময়ে খড়মপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনে হামলা হয়। পুলিশ ফাঁড়ি সহ বেশ কিছু স্থাপনাতেও তাণ্ডব চলে। পুলিশ হামলাকারীদের রাখতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় 3 জনের নিহতের খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রাজপথে নামলে আওয়ামী লীগের কর্মীরা প্রতিহত করতে যায়। সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ অফিস ও 30টি মোটরসাইকেল। জেলায় অন্তত 20 জন আহতের খবর পাওয়া গেছে। পাবনাতেও আন্দোলনকারীরা সড়কে নামলে প্রতিহত করতে যায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। শহরের আব্দুল হামিদ সড়কে সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে আসা 3 জন মারা গেছেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। অপরদিকে ফেনীতে 6 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
বরিশালেও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ সহ নগরীর সিএনবি রোডে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে, মালামাল রাস্তায় ফেলে দেয় আগুন, ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স। সংঘর্ষে 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহতের তথ্য নিশ্চিত করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলা সহ অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর ও বিএনপির অফিসেও আগুন দেয়। রংপুরে সকাল থেকে নগরের টাউন হল, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে রংপুর মেডিকেলে 2 জন আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ ছাত্রলীগের ওপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি সোঁটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কয়েকজন আহত সহ নিহত হয়েছেন 4 জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেছে। সংঘর্ষে কুমিল্লায় প্রাণ গেছে একজনের। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে আলেখাচর এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শহরের মোড়ে মোড়ে ছাত্রলীগের কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। ফরিদপুরেও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। মাগুরায় এক ছাত্রদল নেতা সহ 2 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের পরিচালক মোহাম্মদ মহসিন। সংঘর্ষে জয়পুরহাটেও একজন নিহতের তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় বিক্ষোভকারীরা রাজপথে নেমে সড়ক অবরোধ করলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আওয়ামী লীগ অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ করা হয়। পরে বিভিন্ন যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা। দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকজন। বিকেল শেখ বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাজশাহীর মোহনপুর থানা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়াও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেটেও ব্যাপক সংঘর্ষ হয়েছে। 12টার দিকে কোর্ট পয়েন্টে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নেয়। এ সময় 71 টিভির রিপোর্ট ও চিত্র সাংবাদিকের ওপর হামলা সহ ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে ছাত্রলীগ যুবলীগ অবস্থান নিলে আন্দোলনকারীরা পালিয়ে যায়। সংঘর্ষে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভাঙচুর সহ গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। নিউ মার্কেট এলাকায় চলে মুহুর্মুহু গুলি ও টিয়ার শেল নিক্ষেপ। দুপুরের দিকে সরকারদলীয় নেতাকর্মীদের সমাবেশ করার কথা থাকলেও সহিংসতায় তা পণ্ড হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ সহ সংঘাতে আহত হন বেশ কয়েকজন। সকালে মুন্সিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে অসহযোগ আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রলীগ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছেন 2 জন, আহত কমপক্ষে 35 জন। কুড়িগ্রামের ঘোষপাড়ায় আন্দোলনকারীরা সড়কে সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে আন্দোলনকারীরা পিছু হটে বিভিন্ন সড়কে অবস্থান নেয়। শেরপুরেও পুলিশ, আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মাঝে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তিনানি বাজার কলেজ মোড়ে বিক্ষোভের সময় টহলরত ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপায় 2 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীতে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ 6 জন নিহতের খবর নিশ্চিত করে পুলিশ। এছাড়াও নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকায় সাভারে সংঘর্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যার সময় আরও থাকছে। পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে 3 দিন ধরে ফেনীর লোকালয়ে ঢুকছে পানি। তলিয়ে 3 উপজেলার অর্ধশত গ্রাম, লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে রাজধানী মোড়ে মোড়ে বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ চলছে। রাজধানী ধানমন্ডি, কারওয়ান বাজার, শাহবাগেও সংঘর্ষ হয়। আগুন দেওয়া হয় একটি পোশাকের শোরুমে, এতে পুরো ভবন পুড়ে যায়। স্মরণকালের সবথেকে ভয়াবহ ক্রান্তিকাল, সংকটকাল পার করছে পুরো দেশ। রাজধানীর ঢাকাও ব্যতিক্রম নয়। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্মগেট এক প্রকার রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষ, হামলা পাল্টা হামলা চলতেই থাকে। আন্দোলনকারী, বিক্ষোভকারী যারা এখন এক দফা দাবি আদায়ে সোচ্চার অবস্থান করছে রাজপথে, পাশাপাশি সরকার দলীয় রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর নেতাকর্মীরাও সড়কে রয়েছে, রাজপথে রয়েছে। প্রত্যেকের হাতেই আমরা লক্ষ্য করছি লাঠি সোঁটা, পাশাপাশি অস্ত্র রয়েছে। এই অস্ত্র এবং লাঠি সোঁটা দিয়ে এক পক্ষ আরেক পক্ষকে রাজপথ থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা প্রথমে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন, সেখান থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে পরিবাগ, এরপর বাংলা মোটর মোড়, এরপর কারওয়ান বাজার হয়ে ফার্মগেট পর্যন্ত চলে আসেন। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তারাও কিন্তু তাদেরকে অর্থাৎ আন্দোলনকারীদেরকে ধাওয়া দেয় এবং পুরো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাজধানীর বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার এই এলাকা। এবং শুধু প্রধান সড়কই নয়, অলিগলিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়, পাল্টা ধাওয়া দেয়, পাশাপাশি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া হয়। শুধু পুলিশ বক্স বা সরকারি স্থাপনায় নয়, বেসরকারি বিভিন্ন স্থাপনা, দোকানপাটেও আগুন দেওয়া হয়। রাজধানীর ধানমন্ডির ইউলোর শোরুমেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ধোঁয়ার কুণ্ডলি দেখা যায় দূর দূরান্ত থেকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। সংঘর্ষকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ প্রশাসনের তেমন একটা উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এর আগে আন্দোলনের শুরুটা হয় মূলত শাহবাগ মোড় থেকে। সকাল 10:30টার পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আন্দোলনকারী, অর্থাৎ যারা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এখন রাজপথে রয়েছেন, তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ করেন মিছিল স্লোগানের মাধ্যমে। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে পড়েন, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। পরবর্তীতে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, বাংলা মোটর, শাহবাগ, কারওয়ান বাজার, এই পয়েন্টগুলোতে এসে বিক্ষোভ করেন। টানা কয়েকদিন বেশ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন চললেও এখন আন্দোলনকারীদের দাবি একটি, এবং সেটি হচ্ছে বর্তমান সরকারের পতন। এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন, এমনটাই জানিয়েছেন। আমার ভাইয়ের রক্তের আন্দোলন আমরা চাই, আমার ভাইয়ের রক্ত আমরা ফেরত যেতে দিব না। এই মুহূর্তে আমাদের শুধুমাত্র একটাই দাবি, আমাদের ভাইদের যে রক্ত ঝরছে সেটার জন্য আমরা বিচার চাই। আর সেটার একটা মাত্র বিচার, এক দাবি, এক দফা এক দাবি আমাদের, সেটা হলো গিয়ে ওনাকে নামতে হবে। সংঘর্ষকালীন সময়ে সাধারণ মানুষ যারা ঘরের বাইরে বেরিয়েছিলেন নিজের বিভিন্ন প্রয়োজনে, তাদেরকে এক প্রকার আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গিয়েছে। সবার মধ্যেই রয়েছে আতঙ্ক, উদ্বেগ, এক প্রকার ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে রাজধানী জুড়ে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, এবং এমন সংকটকাল যদি চলতেই থাকে তবে সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকেরই জীবন জীবিকায় প্রভাব পড়বে। আর তাই আশু এই সমস্যার সমাধান প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশ জুড়ে আবারও অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানের সংবাদ সম্মেলনে কথা বলেন মির্জা ফখরুল। জনতার কর্মসূচি বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরও হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। পরিণতি এটাই, এই সরকারকে এইভাবেই চলে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের, জাতির, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণ উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। অরাজকতা কারা করছে তা দেশ ও বিশ্ববাসী দেখছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, দেশ রক্ষায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে একমত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
আমরা তো ধৈর্য ধরছি, আমরা কিন্তু কোথাও কিছু করছি না, কারণ আমরা জাতিকে বিশ্বকে দেখাতে চাই যে সন্ত্রাসটা কারা করে। যা কিছু করছি বৃহত্তর স্বার্থে করছি। 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে সকল সিকিউরিটি ফোর্সের সংস্থার সবাই ছিল, আমাদের অন্যান্য মন্ত্রীরাও ছিলেন, এবং আমাদের একটা ফ্রুটফুল মিটিং হয়েছে। এই মিটিংয়ে সবাই একটা সেম পেজে আছে, সেটি হলো আমরা একটা গ্রেটার এনিমি ফেস করছি, যারা ধ্বংসাত্মক, যারা পুড়িয়ে দিচ্ছে, কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে তারা পুরাচ্ছে, মারছে, ধ্বংস করছে, মানুষের সম্পদ নষ্ট করছে। তাদেরকে কিভাবে দেশকে রক্ষা করার জন্য কাজ করতে হবে সে ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আদেশে আদালত বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণ করার অধিকার আছে। একই সঙ্গে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে প্রবিধান অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আয়কর বাবু ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআর-এর 666 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি খুরশিদ আলম খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। উনি ওনার আপিলের রাইটটাকে খর্ব করে উনি রিভিশন করেছেন, যার ফলে উনি আবার আপিল করতে পারেন। আমরা শুনানির অন্তে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই মামলাতে রুলটা খারিজ করে দিয়েছেন, অর্থাৎ ওনাকে এখন টাকা দিতে হবে। যৌথভাবে এই ট্যাক্সের রিটার্নটা দিয়ে আসতেছে এই গভর্নমেন্টের 3টা আমলে এই ট্যাক্সটা দিয়ে আসতেছে, কারণ এই 28 ধারায় সবগুলি কোম্পানি হচ্ছে সিস্টার কনসার্ন। তো সিস্টার কনসার্নের মাধ্যমে তারা একে অপরকে সহযোগিতা করে কিন্তু এই কাজটা চালিয়ে নেয়। ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ভূখণ্ডটিতে রাতভর চলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। অধিকাংশ রকেট প্রতিহতের দাবি করলেও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে বেপরোয়া আচরণের জন্য গোষ্ঠীটিকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু সরকার। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ে যুক্ত হবেন সহকর্মী ওমরিনা। রাব্বি ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।